আজকে আমাদের অতিথি হয়ে এসেছেন নিরাপত্তা বিশ্লেষক, গবেষক এবং লেখক, সাবেক সেনা কর্মকর্তা জনাব ব্রিগেডিয়ার জেনারেল রোকন উদ্দিন। জনাব ব্রিগেডিয়ার জেনারেল রোকন উদ্দিন, আপনাকে দৈনিক ইনকিলাব ডিজিটালে আসার জন্য, অতিথি হয়ে আসার জন্য স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ, দৈনিক ইনকিলাবকে ধন্যবাদ, এবং দর্শক শ্রোতা যারা শুনছেন এবং শুনবেন সকলকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। ব্রিগেডিয়ার জেনারেল রোকন উদ্দিন, গতকাল আপনি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটা প্রোগ্রাম করেছেন। আমরা যে আজকের যে আলোচ্য বিষয়, আমরা মূলত সে বিষয়েই আপনি সেখানে যে সমস্ত কথাবার্তাগুলো বলেছেন, এটা আমাদের জাতির জন্য বেশ গুরুত্বপূর্ণ। আমরা সেই বিষয়টা আরেকটু বিস্তারিত আকারে শুনতে চাই। আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে বিশেষ করে জুলাই পরবর্তী কয়েক মাস পর থেকেই সেনাবাহিনীকে টার্গেট করে বাংলাদেশে বিভিন্ন মহল থেকে বেশ মানে উত্তেজনকর বক্তব্য দেয়া, বেশ আপত্তিকর বক্তব্য দেয়া হয়েছে। ইতিপূর্বে বাংলাদেশে কখনোই এই ধরনের প্রবণতা আমরা দেখিনি। আপনার কেন মনে হয় যে এটা জুলাই পরবর্তীকালে যেই আন্দোলনে সেনাবাহিনী সরাসরি বলা যেতে পারে এক ধরনের অংশই নিয়েছিল যে জনগণের উপর আমরা গুলি করব না বলে, তাই না? জনগণের উপর আমরা গুলি করব না, এবং এইটাকে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতা থেকে পালিয়ে যেতে দেওয়ার পিছনে তাদের একটা সহায়ক ভূমিকা, পালাতে বাধ্য করার পিছনে তাদের একটা সহায়ক ভূমিকা হিসাবে কাজ করেছে। তো সেইখানে, এবং যেই আন্দোলনকারীরা সে সময় মিছিল দিয়েছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, এই মিছিলগুলো আমরা দেখেছি। হঠাৎ করে কয়েক মাস পরেই কেন এইভাবে সেনাবাহিনীকে টার্গেট করা হলো? ধন্যবাদ পলাশ। আসলে সবার আগে আমি বলতে চাই যে গতকাল রিপোর্টার্স ইউনিটিতে যে অনুষ্ঠানে আমি ছিলাম, আমি আমন্ত্রিত ছিলাম। আমি ব্যক্তিগতভাবে কোনো সংগঠন, কোনো দলের সাথে জড়িত নই। আমি আমার দেশের জন্য বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্ম থেকে কাজ করতে পছন্দ করি। যে জিনিসটা আপনি বলছিলেন যে দেখেন 1971-এর পর থেকে আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দুর্যোগ, সামাজিক দুর্যোগ, অর্থনৈতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন দুর্যোগের সময় এই প্রতিষ্ঠানটি, জাতীয় গৌরবের প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনী, বারে বারে জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। আপনি মনে করে দেখেন 71-এ একজন মেজর জিয়া ঘোষণা করেছিল উই রিভোল্ট, তারপর শুরু হয়ে গেল যুদ্ধ। আমি আর ইতিহাসের অন্যদিকে যাব না। শেখ মুজিবের কাছে তাজউদ্দিন গিয়েছিল ঘোষণা দেওয়ার জন্য, ওই আলোচনায় আমরা আজকে যাব না, ওটা একটা অনেক বড় আলোচনা, ওগুলোতে যাব না। বাট একজন মেজরের ঘোষণাকে ভিত্তি করে শুরু হয়ে গেল যুদ্ধ। আপনি চিন্তা করে দেখেন, যদি ওই যুদ্ধ বিফল হতো, সাকসেসফুল না হতো, ওই মেজর এবং তার সাথে যারা রিভোল্ট করেছিল তাদের ফাঁসি ছাড়া। পরবর্তীকালে তিনি আবার অ্যাজ এ আর্মি অফিসার তিনি ডেমোক্রেসি আফোল্ড করেছেন, রিস্টোর করেছেন হারিয়ে যাওয়া, এটাও আছে। ঠিক, আমরা ওই জায়গাটাতে যেতে এটা তো খুব নজিরবিহীন যে একজন সেনা কর্মকর্তা উর্দি পড়ে তিনি বলছেন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, এবং তিনি প্রতিষ্ঠা করেছেন। রাইট। এটা তো আমাদের গৌরবের জায়গা, আমরা ওই জায়গাটাতে যেতে চাচ্ছি না। আমরা যদি আজকের এই জায়গাটাতে আসি যেইখানে সেনাবাহিনী, সৈনিক এবং জনতা, আমি একটু জাস্ট টেনে আসছি। তারপর দেখেন 90-এর সময় জেনারেল নুরুদ্দিন স্বৈরাচার এরশাদকে বলল যে আমরা আপনার কাছে আর নাই, আপনার সাথে আর নেই। তারপর বাধ্য হলো সে পদত্যাগ করতে পারে। তারপর 1924-এর জুলাই বিপ্লবের সময় আপনি নিজেই বললেন জনগণের পাশে এসে সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী এসে দাঁড়িয়েছে এবং বলেছে যে উই আর নট গোয়িং টু ফায়ার, নো শুটিং। পুরো বিপ্লবের মোড় ঘুরে গেল। আপনি আমাকে বলেন, দেশের মানুষের কাছে আমার প্রশ্ন, সেদিন যদি সেনাবাহিনী না আসতো, যদি না বলতো আমাদের সৈনিকরা, আমাদের দেশপ্রেমিক অফিসাররা যে আমরা আর আমাদের সন্তানদের উপরে গুলি চালাতে পারি না, যেটা আদেশ দিয়েছিল স্বৈরাচারী হাসিনা, এই আদেশ দেওয়ার পরে, এই সিদ্ধান্ত নেওয়ার পরে পুরো বিপ্লবের মোড় ঘুরে গেল, সফলতা অর্জন হলো, স্বৈরাচার পালিয়ে গেল। এর ধারাবাহিকতায় কি হয়েছে আমি ওগুলো আর বলতে চাচ্ছি না। আমি বর্তমান অবস্থায় সাথে লিঙ্ক করতে চাই যে দেখেন, স্বাধীনতার পর থেকে
1971-এর স্বাধীনতার পর থেকে তারপর দেখেন আমাদের দেশে অনেক উত্থান পতন হয়েছে, অনেক ঝড়ঝাপটা আমাদের জাতির উপর গেছে। 1975, 1990, আমরা তারপর অনেক পিছনে যাচ্ছি, হ্যাঁ, জাস্ট ইয়েতে আসি। এই আমরা জুলাই তাহলে- বিপ্লব, জি, এই সবগুলোতেই সেনাবাহিনী পাশে এসে দাঁড়িয়েছে এবং প্রথম থেকেই ভারতীয় গোয়েন্দা সংস্থা নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে যে আমাদের দেশের জনগণ এবং দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে একটা দূরত্ব সৃষ্টি করার জন্য। কারণ এরা চায় জনগণ এবং এই সেনাবাহিনীর মধ্যে যদি একটা দূরত্ব সৃষ্টি করা যায়, তাহলে সুযোগ বুঝে তারা তাদের স্বার্থ আদায় করতে সহজ হবে। এবং সেজন্য এরা আমাদের ভিতরেই বিভিন্ন স্তরে গত 15 বছরও তো করেছি। যেমন আপনি দেখেন, আপনাকে আমি একটু আগেই স্টুডিওর বাইরে বলছিলাম যে 64টি জেলায় ভারতীয় ভিসা অফিস করেছে, বাট দোজ আর নট ভিসা অফিস, দিজ আর দ্য ফ্রন্ট অফিস অফ এবং এই অফিসগুলো থেকে তারা ওখানে তাদের টেন্টাকল ছড়িয়ে, তাদের শিকড় গজিয়ে লোকাল পলিটিক্যাল লিডার এবং ইনফ্লুয়েন্সিয়াল যারা আছে তাদেরকে তাদের লোক হিসাবে রিক্রুট করছে এবং তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে। একইভাবে সরকারের বলেন, বেসরকারি বলেন, বিভিন্ন জায়গায় তারা তাদের লোক রয়ে গেছে। দেখেন, বিদেশি ভেন্ডার আগে এই স্বৈরাচারের সময় আমাদের দেশে কন্ট্রাক্ট বাইরের লোক খুব কম পেত, ম্যাক্সিমাম কন্ট্রাক্ট সব ফিল্ডেই এই কন্ট্রাক্টগুলো পেত, ঠিকাদারি পেত ইন্ডিয়ান ভেন্ডাররা, ইন্ডিয়ার কন্ট্রাক্টররা, এবং এটা বলে দিত। যেমন আমি দোকানে গেছি, দোকানে আমাকে বলে স্যার আমাদেরকে আনতে দিত না। কিন্তু এই যে প্রচারণাটা হচ্ছে, এই প্রচারণাটার পিছনে কিন্তু আমরা অনেক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাও কেউ কিন্তু এই প্রচারণা, সেনাবাহিনীকে টার্গেট করা, আর সেনাবাহিনীর স্বার্থ, সেনাবাহিনীর ইমেজ বা সেনাবাহিনীর গৌরব তো তাদেরও একটা অংশ, রাইট। বাট তারপরেও তারা এটার সাথে আমি আসছি আপনার ওই প্রশ্নের জবাবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। গোয়েন্দা বইতে লেখা আছে যে এরা 3 ধরনের রিক্রুটমেন্ট করে। একটা হচ্ছে যে লং টার্ম রিক্রুটমেন্ট, লং টার্ম এজেন্ট হিসাবে ওরে দিয়ে কাজ করাবে, সে কভার নিয়ে থাকবে এবং তাকে কেউ বুঝবে না, কিন্তু সে কাজ করবে তার হোস্ট কান্ট্রির জন্য। 2 নম্বর হচ্ছে শর্ট টার্ম, যে শর্ট টার্ম তাকে করবে, হয়তো এক স্টেজে গিয়ে সে এক্সপোজ হয়ে যাবে এবং কিছু কিছু লোক হয়তো জানতেও পারে, আন্দাজও করতে পারে যে হ্যাঁ সে এজেন্ট। আবার 3 নম্বর হচ্ছে যে প্রজেক্ট ওরিয়েন্টেড, টাস্ক ওরিয়েন্টেড এজেন্ট, এদেরকে রিক্রুট করা হয়, টাকা দেওয়া হয়, ওকে বলে এটা করো, এটা করো, এটা করে প্রজেক্ট শেষ। আচ্ছা, সো আমাদের দেশে আপনি দেখেন জুলাই বিপ্লবের আগেও আমরা দেখেছি যে এর ভিতরে আমাদের ইভেন কি অনেকে বলে আমাদের উপদেষ্টা পরিষদও আছে, যে জুলাই বিপ্লবের সময় ছিল উনি কোনোদিন গ্রেফতার হন নাই, উনি বক্তৃতা দিয়ে গেছেন, সবাই ভাবছে উনি ওনাদের লোক, কিন্তু আজকে উনি সরকারে বসে আছেন। হয়তো ওই জন্যই লোকজন সন্দেহ করছিল এবং প্রথম থেকেই ওনার বিরুদ্ধে অনেক স্লোগান, অনেক আলোচনা, তর্ক বিতর্ক, সমালোচনা, মিডিয়া, সোশ্যাল মিডিয়া সব জায়গায় হয়েছে। আমি ওইটা নিয়ে আর বিস্তারিত যাচ্ছি না। তো আমি যে জিনিসটা বলতেছিলাম যে আপনি আমাদের সশস্ত্র বাহিনীর কিছু লোকের ভিতরে বলছেন, হতে পারে দে হ্যাভ বিন ব্রড, ওরা কেনা হয়ে গেছে, ওদেরকে কিনে ফেলছে হয়তো, বা ওরা ভুল পথে হাঁটছে, ওরা জিনিসটাকে অনুধাবন করছে না। এই যে দেখেন আজকে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, তারা যে ন্যারেটিভটা তৈরি করছে, সেই ন্যারেটিভটা কিন্তু তারা আবার রয়ের বিরুদ্ধে বলে আবার মানে আপনাকে বা আরেকজনকে বলে চিহ্নিত করছে। তারা নিজেদেরকে বিরোধী, প্রচন্ড রকমভাবে বিরোধী প্রচারণা করছে এবং আরেকজনকে আবার রয়ের লোক বলে। ওই যে আপনাকে বললাম এটা কভার, এটা হচ্ছে ওদের কভার, যাতে লোকজন বিশ্বাস করে। কারণ আমাদের দেশে এখন বর্তমান বিশেষ করে ফ্যাসিবাদের পতনের পর থেকে ভারত বিরোধী সেন্টিমেন্ট জনগণের মাঝে অনেক বেশি, অনেক বেশি পূর্বের চেয়ে, এবং এটাকে কাজে লাগানোর জন্য তারা এটা করতেছে। কিছু হলেই স্বৈরাচারের দোষর, আপনার মতের সাথে আমার মত মিলল না, আপনি আমার বললেন স্বৈরাচারের দোষর। আমি আর্মি সম্বন্ধে কথা বলতেছি, আর্মি তো ভাই জেনারেল ওয়াকারের না, অন্য কোনো জেনারেল না, আপনারও না, আমারও না। এইটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্র বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে এই সেনাবাহিনী বেঁচে থাকবে। কাজেই এই সেনাবাহিনীতে আমি চাকরি করেছি, এই সেনাবাহিনী আমার পরিচিতি দিয়েছে।
এই দেশকে আমি ভালোবাসি, এই দেশপ্রেমিক সেনাবাহিনীকে আমি ভালোবাসি। না, কিন্তু আমার প্রশ্ন যেটা ছিল, মানে প্রথম প্রশ্নটাই ছিল যে আর্মি কেন টার্গেটেড, তাই না? ওইটা আসছে। আর্মি কেন টার্গেটেড, আপনি যদি স্পেসিফিক ভাবে এটা মানে এই আলোচনায় যাই, যে এখানে দেখেন ওই সময়ে ফ্যাসিবাদের সময়ে পুলিশ এবং সরকারের অন্যান্য সার্ভিসেসের লোকজন তারাও কিন্তু তারা প্রত্যেকের তার ডিসিপ্লিনের মধ্যে এই ফ্যাসিস্ট রেজিমকে আফোল্ড করার জন্য যার সবাই করেছে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্যদের নিয়ে আলোচনাটা কম, আলোচনাটা স্পেসিফিকভাবে আর্মিকে নিয়ে করা হচ্ছে। সেই বিষয়টা এখন মনে করেন 5 তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে সফট টার্গেট হয়ে গেছে আর্মি, এবং যত সমালোচনা বিতর্ক, কারণ আমরা দুনিয়ার বিভিন্ন জায়গায় দেখি প্রতিরক্ষা সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, এই বাহিনীগুলো হচ্ছে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার টুলস অংশ এবং ওভারঅল আমাদের জাতীয় নিরাপত্তার অংশ। কাজে এই বিষয়গুলো নিয়ে আপনি দেখেন দুনিয়ার অন্যান্য দেশেও দেখেন, এটা হচ্ছে স্পর্শকাতর বিষয়। এগুলো নিয়ে বেশি আলোচনা সমালোচনা বাইরে খুব একটা করে না। স্পেসিফিক কিছু হলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, কি পানিশমেন্ট বলেন বা অন্য কোনো ব্যাপার বলেন, কিন্তু এটা এত হয় না। কিন্তু এখন কেন হচ্ছে, এটাও আমাদের জন্য উদ্বেগের বিষয়। এত লাফালাফি করার দরকার নাই। আমাদের অনেক লোক মানে এত জোশে এসে গেছে, হুঁশারাই ফেলছে। অনেকে বলছে ক্যান্টনমেন্ট ভেঙে ফেলবো, ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেবো, ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দেব, সেনাবাহিনীর দরকার নাই, তা অনেক কথাই বলতেছে। তার এইগুলো আসলে আমি বলবো যে অন্য দেশি বয়ানে এরা, অন্য দেশি ন্যারেটিভে এরা বলতেছে, ওরা হয়তো জিনিসটা রিয়েলাইজ করতেছে না যে নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে। এবং এখানে দেখেন, এখানে যদি এসবি, ডিবি বা সিটিটিসি, কারণ পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট, এই সবগুলোই কিন্তু ওই সময়ে এই গুম খুন এদের সবার বিরুদ্ধে অভিযোগটা আছে, কিন্তু শুধু ডিজিএফআই ভেঙে দাও, এই আলোচনাগুলো দেখেন না আপনি, এই যে মনে করেন আমলারা কি ইয়ে করে নাই, এই যে এতগুলো কালো চুক্তি করছে ভারতের সাথে, এগুলো সহযোগিতা কে করছে? এই সচিবরা করছে। তারপরে মনে করেন এই যে পুলিশের আইজি, ডিজি বা এআইজি, কত এই যে পুলিশের অফিসারগুলো আছে হাই র্যাঙ্কিং, এর ভিতরে অপরাধী নাই শুধু কি আল মামুন? তো দেখেন এদের বিরুদ্ধে কোনো কিছু হচ্ছে না, বাট লাগিয়ে গেছে আর্মির বিরুদ্ধে। আর আর্মি তো না, আর্মির ওই অপরাধী যারা তাদের বিরুদ্ধে না, শুধু আর্মি প্রতিষ্ঠানটাকে ইয়ে করতেছে। আমার কথা হচ্ছে যে যারা অপরাধী তাদের শাস্তি হবে, তারা গর্তে থাকলেও তাদেরকে আনতে হবে। তাদেরকে বাঁচানোর কোনো প্রচেষ্টা নয়, তাদেরকে বাঁচানোর কোনো প্রয়াস নয়। আমার কথা হচ্ছে যে এদেরকে বিচার করলেই আমাদের সেনাবাহিনীর মর্যাদা পুনরুদ্ধার হবে। আমাদের যে কলঙ্কিত করা হয়েছে এই অফিসারগুলো তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য স্বৈরাচারকে সহযোগিতা করেছে, আমাদের ছেলেদের উপরে গুলি চালিয়েছে বা গুম খুন এই ধরনের ঘৃণ্যতম কাজ করেছে, অমানবিক কাজ করেছে, তারা আমাদের সেনাবাহিনীকে এবং সশস্ত্র বাহিনীকে ধুলায় লুণ্ঠিত করেছে। জনাব রকুনুদ্দিন, মানে আপনার কথায় যেটা আমি মানে মেইন ফোকাস পাচ্ছি, যে সেনাবাহিনীকে টার্গেট করার পেছনে ভারতের বা ভারতীয় গোয়েন্দা সংস্থার একটা মানে চক্রান্ত বা একটা মানে খেলা চলছে বলে আপনি কি এটা বোঝাতে চাচ্ছেন? জি, কারণ আমাদের দেশের প্রাইম ডিফেন্সিভ টুল হচ্ছে, ফোর্স হচ্ছে বাংলাদেশ আর্ম ফোর্সেস, এবং এদেরকে যদি আপনি দাঁত ভাঙা বাঘে রূপান্তরিত করেন, এরা কোনো কাজে আসবে না। কারণ আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে যদি দুর্বল করা হয়, আপনি দেখেন এই যে কয়েকটা অফিসারের জন্য যারা অভিযুক্ত, তাদের জন্য পুরো সেনাবাহিনীকে আপনি দোষ দিচ্ছেন। সেনাবাহিনীতে বাকি 99% দেশপ্রেমিক অফিসার এবং জওয়ান আছে, সৈনিক আছে। আপনি তাদের মনোবলের কথা চিন্তা করে দেখেন। কালকে যদি বহিঃশত্রুর সীমান্ত আক্রমণ থেকে আমাদের দেশকে রক্ষা করতে হয়, বা দেশে যদি কোনো দুর্যোগ আসে, এই ছেলেগুলোকে দিয়ে, এই সৈনিকগুলোকে দিয়ে, এই অফিসারগুলোকে দিয়ে আপনি কাজ করাতে পারবেন? কারণ তাদের মনে একটা ইয়ে থাকবে যে আমাদেরকে তো সবাই গালি দিচ্ছে, সবাই ঘৃণা করতেছে। তারা তো বুঝতেছে না যে আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশের জন্য আমাদের জান কোরবান করতে পারি। মুষ্টিমেয় কয়েকটা অপরাধীর জন্য পুরো প্রতিষ্ঠান। তার মানে এই প্রক্রিয়াটা আসলে বাংলাদেশের প্রতিরক্ষা বা ডিফেন্সকে দুর্বল করার একটা প্রয়াস। ইয়েস, এইটা আমাদের ওই আপনাকে একটু আগে আমি যেটা বললাম, এটা হচ্ছে যে ফিফথ কলামিস্ট, মানে ফিফথ কলামিস্ট হচ্ছে আমার দেশের লোক, আমার দেশে থেকে ওরা
আমাদের শত্রু দেশের দ্বারা রিক্রুট হয়ে গেছে এবং আমার দেশে থেকে ওরা আমাদের ক্ষতি করতেছে। এবং শত্রু যখন আমাদের দেশে কোনো প্রয়াস নেবে, কোনো উদ্যোগ নেবে, এরা এদেরকে সহযোগিতা করবে। আপনি তো মানে সেনা কর্মকর্তা ছিলেন, আপনি মিলিটারি ইন্টেলিজেন্সের ডিরেক্টর ছিলেন, আপনি ভেতরের সব ঘটনা জানান। আপনার হয়তো পরিচিত বা ছাত্ররা এখন বা আপনার ইয়ারা মানে জুনিয়র কমান্ডাররা এখনও দায়িত্ব পালন করছে। যে অভিযোগটা করা হচ্ছে, আপনার কি মনে হয় যে কোনো জায়গা থেকে বাংলাদেশ সেনাবাহিনী এই অভিযুক্ত অফিসারদেরকে রক্ষা করার কোনো চেষ্টা করছে বলে কি আপনার মনে হয়? আমি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হিসাবে আমাদের সশস্ত্র বাহিনীর যারা অবসরপ্রাপ্ত এবং সার্ভিং, এদের মেন্টাল স্টেট আমি যেটা বুঝি এবং অনুভব করি, ওটা হচ্ছে যে আমাদের হৃদয়ে আসলে রক্তক্ষরণ হয় যখন আমাদের এই প্রাণের প্রতিষ্ঠান সেনাবাহিনী ভাবমূর্তি নষ্ট হয় সেনাবাহিনীর কিছু দুষ্কর্মের জন্য, সেনাবাহিনীর কিছু কর্মকর্তার দুষ্কর্মের জন্য। তো যদিও কিছু দুষ্কর্মের জন্য পুরো প্রতিষ্ঠানকে দোষ দেওয়া ঠিক নয়, কিন্তু এখন আপনি হয়তো বলতে পারবেন, আমি এখন শুনেছি সোশ্যাল মিডিয়াকে দেখেছি অনেকে বলছে যে এখন কেন এই ধরনের কথা বলছে, আগে কোথায় ছিল? হ্যাঁ, আমি এই কথার সাথে একমত। যেমন আগে দেখেন ব্রিগেডিয়ার রহিম জেলে মারা গেছেন, ওনাকে অ্যারেস্ট করে বছর পর বছর জেলে রাখছে। জেনারেল রেজাকুল হায়দার তৎকালীন এনএসআই চিফ, তাকে নিয়ে জেলের পর জেলের রাখলো, ফাঁসির রায় হয়েছিল। একইভাবে এই যে হাসিনকে ধরে নিয়ে গেল, তারপরে মনে করেন আজমিকে ধরে নিয়ে গেল, এরা তো চাকরিতে ছিল, ইউনিফর্মে হাসিনকে, লেফটেন্যান্ট কর্নেল হাসিনকে ইউনিফর্ম পরাই ছিল, তাকে নিয়ে গেছে। তো আমার কথা হচ্ছে যে এখানে আমি দুইটা উত্তর দেব। একটা হচ্ছে আমাদের হৃদয়ে চাপা কান্না ঠিকই ছিল, আমরা বলতে পারিনি। এখন ডক্টর ইউনূস আসার পর যেই বাকস্বাধীনতা আমাদের দেশের মানুষ উপভোগ করছে, এটা আপনি সোশ্যাল মিডিয়াতে দেখলেই বুঝতে পারবেন। এটা ছিল না, ফেসিবাদের সময় এটা ছিল জিরো। তো সেই জন্য, কারণ এই ধরনের একটা কথা বললে আপনি জানেন, আপনি সংবাদপত্রে একটা সরকারের এগেইনস্টে গেছে, এই ধরনের একটা খবর বাইরে হয়েছে, পরের দিন আপনাদের পত্রিকার অফিস বন্ধ হয়েছে না এরকম? তো সেই জন্য ইনক্লাব 2 বার বন্ধ হয়েছে। হ্যাঁ, তো একইভাবে আমি জানি অনেক সাংবাদিক, অনেক স্কলার টক শোতে একটু এদিক ওদিক কথা বলছে, ওর পিছনে দৌড়াইছে পুলিশ, করে ভাইগা চলে গেছে। তুহিন মালিকের কথা চিন্তা করো, আমার মনে পড়ে তুহিন মালিক। তো এখন এই শাহবাগের বিরুদ্ধে বলাতে ইনক্লাবের অফিস বন্ধ করে ইনক্লাবের সার্ভার খুলে নিয়ে গেছে, ইনক্লাব ভিতরে ঢুকে 4 জনকে আটক করে নিয়ে চলে গেছে সাংবাদিক। আমি এখন আমার দেশের মানুষকে বলবো যে আপনারা বোঝার চেষ্টা করুন, অনুধাবন করুন যে তখন কি পরিবেশ ছিল। তখন মুখ খুলতে পারতাম না আমরা, তখন ফিস করে কথা বলতো, একজনের বাসায় বেড়াতে যেত না, দাওয়াত দিত না, কারণ 3 জনের থেকে 4 জন লোক আসলে এর পিছনে পুলিশ লাগতো, গোয়েন্দা লাগতো। এটা তো সত্য, এটা বিশ্বাস করতে হবে, এটা বাস্তবতা। এই অবস্থায় কেউ কথা বলতে পারে না। তাই বলি কি আপনি মনে করেন এই যে আমাদের অফিসারদেরকে ধরে নিয়ে গেছে, গুম করে ফেলছে, হ্যাঁ, গায়েব করে ফেলছে, জেলে পুড়ছে, আমাদের কষ্ট হয় নাই? আমাদের ঠিকই কষ্ট হয়েছে। আমাদের হৃদয়ের কান্না কেউ দেখেনি আল্লাহ ছাড়া। তো এইগুলো ছিল, কিন্তু আমরা বলতে পারি নাই। কিন্তু এখন বলছি যে এইভাবে বিচার করতে হবে যেন ফাঁক ফোকর দিয়ে এরা বের হয়ে যেতে না পারে। এবং অনেকে টন করে বলতেছে যে ভাবমূর্তির কথা, এটা সেটা আগে বলে নাই কেন? আরে তখন তো বলতে পারি নাই, তখন তো বলতে পারে নাই, আমাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তো এরকম তো আরো অনেকেই আছে। তো কাজেই বলার জন্য বলে মানে দোষাদোষি করে লাভ নাই, আমাদের জিনিসটা বুঝতে হবে। সেকেন্ড যেটা আমি বলবো যে দেখেন, তখন ইভেন কি জেনারেল মঈন থেকে শুরু করে পরবর্তী পর্যন্ত, বর্তমান পর্যন্ত যেই সেনাপ্রধানগুলো ছিল, তাদের রোল সম্বন্ধে আমি আসলে মানে প্রশ্ন করতে চাই। জনগণের একটা প্রশ্ন আছে যে কেন তারা এই ধরনের আনলফুল কমান্ড মেনে দিনের ভোট রাত্রে করতে সহযোগিতা করছে, এবং নিজেদের অফিসারদেরকে বা নিজের দেশের জনগণকে গুম খুন এসব কাজে সহযোগিতা করছে। আমার কথা হচ্ছে ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, এসব জায়গাতে ডেপুটেশনে থাকলেও তো ওগুলো তো আমাদের অফিসার, তাদের বস যারা ছিল তারাও তো সশস্ত্র বাহিনীর অফিসার, তারা এগুলো দেখে নাই। তো আমার কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে মাজা ভাঙা বুকের পাঠানায় এই ধরনের লোক আমরা পেয়েছিলাম, যারা
ঘুরে দাঁড়িয়ে নিজের চাকরিকে বেশি গুরুত্ব দিছে আমাদের দেশের স্বার্থ থেকে। আমি জানি না আমি দায়িত্ব পেলে করতে পারতাম কিনা, বাট আমার মনে হয় না আমি কারণ আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আমাকে দিয়ে হয়তো এই ধরনের কাজ করাতে পারতো না। কিন্তু আপনি যদি বর্তমান পর্যন্ত বলেন তাহলে আবার ওয়াকার চলে, আপনি কি ওয়াকারকেও না, ওয়াকার আসলে অনেক মানিককে চিপাই পড়ে গেছে বলতে গেলে সোজা কথায়, মানে ওর সিচুয়েশনটা ইজ ডিফারেন্ট। ওয়াকার যদি যেটাই হোক, ও যদি 5 তারিখে ওই ডিসিশন না নিত, আপনাকে একটু আগেই যেটা বললাম যে আমাদের দেশের প্রেক্ষাপট তো ভিন্ন হতে পারতো, এটা গৃহযুদ্ধ লেগে যেত ভাই, রক্তের বন্যা বয়ে যেত, হাসিনা তো যেতই না, রক্তের গঙ্গা বয়ে যেত, ঘরে ঘরে আমাদের লাশ দাফন করতে হতো। তো এখন আমাদের এটা বুঝতে হবে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন ব্রিগেডিয়ার জেনারেল রুকনউদ্দিনের সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারের প্রথম পর্ব এ পর্যন্তই। আপনাদেরকে দ্বিতীয় পর্ব শোনার জন্য আহ্বান জানাচ্ছি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।